আসসালামু আলাইকুম। আমি আনারকুলি, সহকারী শিক্ষক, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। কালেক্টরেট পাবলিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি নবম শ্রেণীর রসায়ন বিষয়ের সপ্তম অধ্যায়ের উপর কিছু পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি তোমরা সবাই আমার পাঠের সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে রসায়নের মূল বিষয়টা কি। রসায়নের মূল বিষয়টা হলো পদার্থের ধর্ম, প্রকৃতি বা তাদের পরিবর্তন। এই বিষয়গুলো হলো রসায়নের মূল বিষয়। তো এই যে পদার্থের পরিবর্তন, এটা কি কারণে ঘটে? অবশ্যই তাদের মধ্যে কোনো একটি বিক্রিয়ার ফলে। তাহলে আজকে বুঝতে পারছো তোমাদের পাঠের বিষয় কি। আজকে পাঠের বিষয় হলো পদার্থের রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ায় যেসব পাঠ নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব, সেই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যা যা শিখতে পারবে তা হলো ভৌত পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য করতে পারবে এবং রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগে বিভিন্ন বিক্রিয়ার সংজ্ঞা এবং কিছু ব্যাখ্যা দিতে তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সরাসরি পাঠে প্রবেশ করি। আজকে আমাদের পাঠের প্রথম বিষয় হচ্ছে পদার্থের পরিবর্তন, অর্থাৎ পদার্থের পরিবর্তনটা কত প্রকার? দুই প্রকার। পদার্থের পরিবর্তনটা কত প্রকার? দুই প্রকার। একটি হলো ভৌত পরিবর্তন, অপরটি হলো রাসায়নিক পরিবর্তন। চলো সরাসরি চলে যাই। ভৌত পরিবর্তন কি? ভৌত পরিবর্তন হলো, তোমরা সবাই জানো যে প্রতিটি রাসায়নিক পদার্থ এক বা একাধিক মৌল দ্বারা গঠিত। যেমন আমি এখানে একটি সংকেত লিখলাম। এই সংকেতটা সবাই জানো, এটি কি? এটি একটি পানির সংকেত। তাহলে এই পানির সংকেত থেকে আমরা একটি সংজ্ঞায় চলে আসবো, যেটাকে আমরা ভৌত পরিবর্তন বলছি। ভৌত পরিবর্তন হলো সেই সকল বিক্রিয়া যে বিক্রিয়ায় ওই পদার্থের আভ্যন্তরীণ কোনো পরিবর্তন ঘটবে না। ধরো এটি একটি পানি, এই পানির ভেতরে আভ্যন্তরীণ কোনো পদার্থের পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটবে। তাহলে আমরা যদি প্রথমে এক খণ্ড একটি বরফ নেই, তাকে তাপ দেওয়ার ফলে সে কিসে পরিণত হলো? পানিতে পরিণত হবে। পানিতে পরিণত হওয়ার পর সেটাকে যদি আরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপ প্রদান করি, তাহলে সেটা কিসে পরিণত হবে? জলীয় বাষ্পে পরিণত হবে। এবং আমরা জানি এই তিনটি যে অবস্থা, এটির একটি আণবিক সংকেত রয়েছে, যেটা হলো H2O, যাকে আমরা পানি বলি। তাহলে ভৌত পরিবর্তন বলছে যে পদার্থের যে আভ্যন্তরীণ যে গঠন, তার কোনো পরিবর্তন হবে না, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে। আমরা বাহ্যিক অবস্থা বলতে H2 এর বাহ্যিক অবস্থা কি বলছি? বরফ কঠিন অবস্থা থাকে, পানি তরল অবস্থা থাকে এবং জলীয় বাষ্প গ্যাসীয় অবস্থা থাকে। অর্থাৎ H2O কঠিন অবস্থায় বরফ, তরল অবস্থায় পানি এবং গ্যাসীয় অবস্থায় বাষ্পে পরিণত হয়। তাহলে তার কি হচ্ছে? তার আভ্যন্তরীণ পরিবর্তন হচ্ছে না, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। H2O এটি বরফের সংকেত বলবো, পানির সংকেত বলবো, বাষ্পের সংকেত বলবো। তাহলে আভ্যন্তরীণ কোনো পরিবর্তন হবে না, শুধু তার বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে। এটি হলো তার ভৌত পরিবর্তন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো মতো বুঝেছ যে ভৌত পরিবর্তনটা কি। চলো সরাসরি চলে যাই আমরা রাসায়নিক পরিবর্তনে। রাসায়নিক পরিবর্তনটা কি? রাসায়নিক পরিবর্তনটা বলছে যে একটি পদার্থ যখন আরেকটি পদার্থের সাথে বিক্রিয়া করবে, তখন তার আভ্যন্তরীণ পরিবর্তন হওয়ার সাথে সাথে তার বাহ্যিক অবস্থারও পরিবর্তন ঘটবে। সেখানে কোনো শর্ত থাকতে পারে বা শর্ত নাও থাকতে পারে। যেমন আমরা কি করি? এইটি কার সংকেত? এটি মিথেনের সংকেত। আমরা প্রাকৃতিক গ্যাস হিসেবে মিথেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করি। এই মিথেনকে যখন আমরা কি অক্সিজেনে দহন করি, এই অক্সিজেনে দহন করি, তখন সে কিসে পরিণত হয়? সেই কার্বন ডাই অক্সাইড
কিছু জলীয় বাষ্প এবং কিছু তাপ শক্তি উৎপন্ন করে। তাহলে রাসায়নিক পরিবর্তন আমরা কি বুঝতে পারছি? রাসায়নিক পরিবর্তনে বলা হচ্ছে যে যখন এক বা একাধিক যৌগিক পদার্থ বা পদার্থ যখন তাদের নিজেদের মধ্যে কি হবে, বিক্রিয়া করবে, বিক্রিয়া করার ফলে যে পদার্থটি উৎপন্ন হবে সেটি সম্পূর্ণ একটি নতুন পদার্থে রূপান্তর ঘটবে, অর্থাৎ তার বাহ্যিক অবস্থারও পরিবর্তন ঘটার সাথে সাথে আভ্যন্তরীণ পরিবর্তন ঘটলো, অর্থাৎ মিথেন সেটা কিসে পরিণত হলো, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পে পরিণত হলো। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু আমরা পুনরায় আর মিথেনে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? তাহলে যে পরিবর্তনে বা যে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের সম্পূর্ণ রূপান্তর ঘটে, অর্থাৎ বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হয়, এখানে যে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে সেখানে ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটি কমন বিষয় বুঝতে পারছো যে ভৌত পরিবর্তনে যে পরিবর্তন হয় তাকে আবার পুনরায় সেই অবস্থায় ফিরে নিয়ে আসা যায়, কিন্তু রাসায়নিক পরিবর্তনে যে উৎপাদ উৎপন্ন হবে সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসা যায় না। অর্থাৎ বাষ্পকে আমি আবার পানিতে পরিণত করতে পারবো, পানিকে আবার বরফে পরিণত করতে পারবো, কিন্তু নচ এখানে কার্বন ডাইঅক্সাইডকে আমরা মিথেনে পরিবর্তন করতে পারছি না। অর্থাৎ ভৌত পরিবর্তনে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে তার কোনো পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। এটি হলো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি ক্যালকুলেশন বা বিক্রিয়া আমি তোমাদের দিয়ে বোঝাচ্ছি। রাসায়নিক পরিবর্তনে দেখো তোমরা, এটার নাম কি, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের আরেক নাম কি, চুনা পাথর। এই চুনা পাথরকে যদি আমি এই সেলে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে? তাহলে সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি, ঠিক আছে? তাহলে এই চুনা পাথর এই সেলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি উৎপন্ন হলো। তাহলে কিন্তু এই যে ক্যালসিয়াম কার্বনেটের যে আণবিক সংকেত বা তার গঠনটা সেটা সম্পূর্ণরূপে ভেঙে নতুন একটি উৎপাদ ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো, যা বিক্রিয়ক থেকে সম্পূর্ণরূপে ভিন্নধর্মী একটি উৎপাদ। সুতরাং রাসায়নিক এটি বিক্রিয়া, অবশ্যই বুঝতে পারছো এটি একটি রাসায়নিক পরিবর্তন। তারপর এটি আবার পুনরায় আর বিক্রিয়কে ফিরে আসতে পারছে না। সুতরাং আমরা বুঝতে পারছি ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখনফলের প্রথম যে পাঠটি সেটি সম্পর্কে এতক্ষণ তোমাদের নিয়ে আলোচনা করলাম। আশা রাখছি তোমরা ভালো মতন বুঝেছ এবং আমার বোঝার পর তোমাদের যদি কোনো ঘাটতি থেকে থাকে অবশ্যই তোমরা বইটা একটু ফলো করবে। চলো পরবর্তী শিখনফল রাসায়নিক বিক্রিয়ার যে শ্রেণীবিভাগগুলো করেছি সেই শ্রেণীবিভাগে যে বিভিন্ন বিক্রিয়ার সংজ্ঞা সে সম্পর্কে আজকে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগে রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে। রাসায়নিক বিক্রিয়ার দিক, এই দিকের পরিবর্তনের উপর ভিত্তি করে এই বিক্রিয়াকে দুইটি বিক্রিয়ায় ভাগ করা হচ্ছে। এক হচ্ছে একমুখী বিক্রিয়া, দুই নম্বর হচ্ছে উভমুখী বিক্রিয়া। চলো আমরা জেনে নিই একমুখী বিক্রিয়া কি। একমুখী কথাটার অর্থ হলো সেটাই শুধুমাত্র একদিকে গমন করবে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে বিক্রিয়াটা হবে। যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থসমূহ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে, উৎপাদে পরিণত হবে, সেই সকল বিক্রিয়াকে বলা হচ্ছে একমুখী বিক্রিয়া। আমরা একটি একমুখী বিক্রিয়ার উদাহরণ দিয়ে আমরা একটু বুঝে নিই। এটি কি, ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা খোলা পাত্রে
দহন করি তাহলে সেটা কিসে পরিণত হবে? ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বিক্রিয়াগুলো বুঝতে পারছো। এখানে কার্বনেটটা ভেঙে কার্বন ডাই অক্সাইডে পরিণত হলো, আর যে অক্সিজেন থাকলো সেটা ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম অক্সাইড হিসাবে উৎপন্ন করলো। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার এই অংশকে বলা হয় বিক্রিয়ক। অর্থাৎ যে সকল বিক্রিয়া করবে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, এবং ডান পাশে যে উপাদানগুলো থাকবে তাদেরকে বলা হয় উৎপাদ। তাই বিক্রিয়ক ভেঙে যখন উৎপাদ উৎপন্ন হলো তখন সেটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। এটি যদি খোলা পাত্রে করা হয় তাহলে এখানে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে সেটা পাত্র থেকে বের হয়ে যাবে। পুনরায় সেটা আর বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারবে না। সুতরাং যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের সমূহ বিক্রিয়া করে সম্মুখমুখী উৎপাদে উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। এখানে একমুখী বিক্রিয়া যে চিহ্নটা ব্যবহার করেছি সেটা দেখো শুধুমাত্র একমুখী অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া। আমরা 2 নম্বর বিক্রিয়া কি বলছি? উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার সঙ্গে আমরা বলবো যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ সমূহ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে এবং কোনো শর্ত সাপেক্ষে সে উৎপাদ সমূহ নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হবে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়া। চলো আমরা একটু উভমুখী বিক্রিয়ার উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। ইথাইল অ্যালকোহল C2H5OH এবং ইথানোয়িক অ্যাসিড CH3COOH। আমি এখানে দেখো একটি রাসায়নিক বিক্রিয়ার একটি চিহ্ন ব্যবহার করেছি। এখানে চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটি হলো একমুখী বিক্রিয়ার চিহ্ন, আর এটি ব্যবহার করা হয়েছে এটা হলো উভমুখী বিক্রিয়ার চিহ্ন। প্রথম এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এটা সম্মুখমুখী বিক্রিয়া, এই নিচের এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ক সমূহ যদি উৎপাদে পরিণত হয় সেটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া, আর উৎপাদ সমূহ বিক্রিয়া করে যখন বিক্রিয়কে পরিণত হয় তখন সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। দেখো এখানে যে বিক্রিয়া করে যে জিনিসটা উৎপন্ন হবে C2H5 and পানি, অর্থাৎ ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল এস্টার গঠন করে, ইথানয়েড এস্টার, ইথানয়েড এস্টার গঠন করে। এবং এরা যদি একসঙ্গে থাকে তখন পুনরায় আবার কি করে, এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে পুনরায় আবার ইথানোয়িক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলে পরিণত হয়। ফলে এই বিক্রিয়াকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে তোমরা বুঝতে পারছো উভমুখী বিক্রিয়া কি, এবং উভমুখী বিক্রিয়া এই বিক্রিয়াটি ঘটবে এই সেলের উপস্থিতিতে, এবং উভমুখী বিক্রিয়া লেখার সময় তোমরা অবশ্যই উভমুখী এই চিহ্নটা ব্যবহার করবে। তাহলে আমি আবার রিপিট করছি, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া 2 প্রকার, একটা একমুখী, একটা হলো উভমুখী বিক্রিয়া। একমুখী হলো শুধুমাত্র সম্মুখ দিকে বিক্রিয়া ঘটবে, অর্থাৎ যে বিক্রিয়ক সমূহ শুধুমাত্র উৎপাদে পরিণত হবে সেটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া হলো যে বিক্রিয়ক সমূহ সম্মুখমুখী বিক্রিয়া উৎপাদ উৎপন্ন করবে এবং উৎপাদ সমূহ পুনরায় বিক্রিয়া করে নিজেদের মধ্যে বিক্রিয়কে পরিণত হবে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তোমাদের বই আরেকটি উদাহরণ দেওয়া আছে যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, এবং এই হাইড্রোজেন আয়োডাইড পুনরায় আবার নিজেদের মধ্যে ভেঙে যেয়ে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করে। আমি দেখাচ্ছি হাইড্রোজেন যোগ আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড, এরা দেখো উভমুখী বিক্রিয়া, এটা জাস্ট উভমুখী বিক্রিয়া একটা উদাহরণ। হাইড্রোজেন এবং আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে
এবং হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করে। এই জন্য এই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হয়। তো উভমুখী বিক্রিয়া কিছু শর্ত সাপেক্ষে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে তোমরা অবশ্যই বিষয়টা বুঝলে। এবার পরবর্তী বিক্রিয়ার তাপের উপর ভিত্তি করে আমরা যে বিক্রিয়া কত প্রকার, রাসায়নিক বিক্রিয়া কত প্রকার হতে পারে সেটা সম্পর্কে আমরা জেনে নিই। বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন ঘটলে সেখানে কি কি পরিবর্তন বিক্রিয়া ঘটে? তাপের পরিবর্তন যখন ঘটবে তখন সেখানেও দুই ধরনের বিক্রিয়া উৎপন্ন হয়। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, দুই নম্বর হলো তাপহারী বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি একটি রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় সেখানে কিছু তাপ উৎপন্ন হতে পারে, কিছু তাপ শোষিত হতে পারে। এ থেকে বিক্রিয়ার তাপের পরিবর্তন ঘটে। তার উপর ভিত্তি করে দুই ধরনের বিক্রিয়া উৎপন্ন হয়েছে, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হলো তাপহারী বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে যে তাপের যে পরিবর্তন হয়, আমরা একটি সংজ্ঞা জানবো যে এই সংজ্ঞাটি প্রায় এসে থাকে। বিক্রিয়ার তাপ বলতে কি বোঝায়? বিক্রিয়ার তাপ বলতে তখন সেই বিক্রিয়াকে বোঝাবে যে একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে যে তাপের পরিবর্তন হয়, যে তাপের পরিবর্তন হবে সেই তাপকে বলা হচ্ছে ওই বিক্রিয়ার তাপ। যে পরিবর্তনটা হবে সেই তাপকে বলা হচ্ছে বিক্রিয়ার তাপ। আমরা এখন তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে জানি। তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে তোমরা বুঝে যাচ্ছ যেখানে উৎপাদে অর্থাৎ উৎপন্ন হবে, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় কিছু বিক্রিয়া তাপ উৎপন্ন হবে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা যদি একটি বিক্রিয়া লিখি নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে যে বিক্রিয়াটা উৎপন্ন হবে সেটা হলো অ্যামোনিয়া। এখানে একটি প্রভাবক কাজ করে, সেটা হলো আয়রন। এবং এখানে যে বিক্রিয়ার তাপ এবং চাপ অর্থাৎ 200 থেকে 250 atm চাপ and 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। এবং এই উৎপন্ন করার সময় এখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। যেহেতু এই বিক্রিয়ায় 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়, সুতরাং এই বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। দেখো, এটি এককভাবে উভমুখী বিক্রিয়ার একটি উদাহরণ, কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রভাবকের উপস্থিতিতে অ্যামোনিয়া আবার পুনরায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হতে পারে। এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হলো, এই বিক্রিয়ার একটি নাম আছে হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন। তাহলে এটাকে আমরা বলছি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়া বিক্রিয়ক সময় বিক্রিয়া করে বিক্রিয়া উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার সাথে সাথে সেখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে, সুতরাং এই বিক্রিয়াকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলে থাকি। তারপর আমরা 2 নম্বর বিক্রিয়া চলে যায় তাপহারী মানে সেখানে কিছু তাপ শোষিত হয়েছে। যেমন নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করাকালে সেখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, ফলে সেখানে কি তাপ শোষিত হবে, তাপ শোষিত হবে। তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে
উৎপাদ উৎপন্ন করবে এবং উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে কিছু পরিমাণ তাপ শোষিত হবে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হচ্ছে আর এখানে তাপ শোষিত হচ্ছে। এই তাপ উৎপন্ন এবং তাপ শোষিত হওয়ার এই বিষয়টিকে বলা হয় এনথালপি। এই বিষয়টিকে বলা হয় এনথালপি অর্থাৎ ডেল এইচ, তাপের পরিবর্তন, বিক্রিয়ার তাপ। বিক্রিয়ার তাপ এখানে কত? এটা হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু 92 কিলো জুল। 92 কিলো জুল, ডেল এইচ মান ঋণাত্মক। আর এখানে এনথালপি ডেল এইচ ইকুয়াল টু প্লাস 100 কিলো জুল। ডেল এইচ ঋণাত্মক মানে সেটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া এবং ডেল এইচ ধনাত্মক মানে সেটা হলো তাপহারী বিক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা রাখছি বিষয়টা বুঝতে পেরেছো যে তাপ উৎপাদী বিক্রিয়া কি এবং তাপহারী বিক্রিয়া কি। চলো বিক্রিয়ার ইলেকট্রন স্থানান্তর উপর। বিক্রিয়ার ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে এই বিক্রিয়া দুই ধরনের। একটা হলো রেডক্স বিক্রিয়া, একটি হলো নন রেডক্স বিক্রিয়া। এই বিক্রিয়াটি খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা কেমিস্ট্রিতে এই বিষয় সম্পর্কিত অনেক প্রশ্ন পাবে, ব্যাখ্যামূলক প্রশ্ন পাবে। বিষয়টা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আমরা রেডক্স বিক্রিয়া সম্পর্কে জানি। রেড অক্স, এটি এসেছে রিডাকশন। রিডাকশন শব্দের অর্থ হলো বিজারণ। রেডক্স এসেছে রিডাকশন অর্থাৎ রেড এবং অক্স, রেড অক্স অক্সিডেশন। রিডাকশন হলো বিজারণ, অক্সিডেশন হলো জারণ। অর্থাৎ এটা হলো জারণ, এটা হলো বিজারণ। রিডাকশন এবং অক্সিডেশন, তাহলে রেড এবং এখান থেকে এসেছে আর এই অক্স এসেছে এখান থেকে, এই অংশ থেকে এসেছে রেড। তাহলে রিডাকশন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ বিক্রিয়াটাকে জেনে নিই। জারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করলে কি ঘটনা ঘটবে? ধরো সোডিয়াম, তার ইলেকট্রন সংখ্যা কত? 11। অর্থাৎ বাইরের সেলে সে একটি ইলেকট্রন রয়েছে, সে কি করবে? একটি ইলেকট্রন দান করতে পারে। দান করলে তার ইলেকট্রন সংখ্যা কি হয়ে যাবে? কমে যাবে। কমে গেলে যখন দান করবে সে তখন ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে। মানে কয়টি ইলেকট্রন দান করছে? একটি ইলেকট্রন দান করছে, ফলে সে একটি ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে। এখানে ইলেকট্রন সংখ্যা কমে গেছে। নাইট্রোজেন যখন নিরপেক্ষ ছিল, এখানে ইলেকট্রন সোডিয়াম যখন নিরপেক্ষ ছিল, তার ইলেকট্রন সংখ্যা কত? 11। সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, ফলে সে ধনাত্মক চার্জে চার্জ দিতে হয়েছে। তাহলে এখানে একটি ইলেকট্রন ত্যাগ করার ফলে তার 11 থেকে ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো কত? 10। তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়ক হলো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া, মানে অক্সিডেশন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার নাম কি? জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়ায় আমরা কি পাচ্ছি? ধনাত্মক আধান পাচ্ছি। ঠিক আছে, এই ধনাত্মক আধান, ধনাত্মক আয়ন সৃষ্টি হবে। তাহলে জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করবে।
ধরো আরেকটি দেখায় ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 20। তাহলে বাইরের সেলে কয়টি ইলেকট্রন আছে? 2টি। সে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে কয়টি ধনাত্মক আধান প্রাপ্ত হবে? 2+ বা +2, তোমরা যেভাবে লিখতে পারো লিখবা। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত? 20। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত? 18। যেহেতু এটি 2টি ইলেকট্রন ত্যাগ করেছে তাই 20 থেকে 2 বাদ দিলে 18। তাহলে ক্যালসিয়াম এখানে জারণ বিক্রিয়া প্রদর্শন করলো। ঠিক আছে, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান সৃষ্টি করবে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি যদি আরেকটু দেখাই, আয়রন কত? 26। ঠিক আছে, সে যদি আয়রন +3 তে পরিণত হয় বা 4 এ পরিণত হয় বা 2 তে পরিণত হয়, তখন সে কি করবে? 3টে ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা 26, এখানে ইলেকট্রন সংখ্যা হলো 23। আয়রন 3টে ইলেকট্রন ত্যাগ করে আয়রন +3 তে পরিণত হলো, তাহলে এখানে একটি বিক্রিয়া ঘটলো, সেটি জারণ বিক্রিয়া নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি জারণ বিক্রিয়া কি সেটা তোমরা বুঝেছো। এখন আমরা কি করব? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া হচ্ছে রিডাকশন বিক্রিয়া। যে বিক্রিয়া ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। যখন সে ইলেকট্রন গ্রহণ করবে তখন তার মধ্যে অধিক ঋণাত্মকতা সৃষ্টি হবে। আমরা রাসায়নিক বন্ধনে শিখেছি যে ইলেকট্রন গ্রহণ করার ফলে সে তার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, ফলে কি হয়? সেখানে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, অর্থাৎ নেগেটিভ আয়ন সৃষ্টি হয়। তাহলে যেহেতু তার বাইরের সেলে একটি ইলেকট্রন আছে, সে অবশ্যই গ্রহণ করবে না, সে ছেড়ে দিবে। সুতরাং সোডিয়াম, ক্যালসিয়াম বা আয়রন এখানে কোনো বিজারণ বিক্রিয়া দেখাবে না। যার বাইরের সেলে ইলেকট্রন সংখ্যা কম আছে, সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন লক্ষ্যে সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। সেই বিক্রিয়কগুলো বা সেই পদার্থগুলো বিজারণ বিক্রিয়া নামে পরিচিত। তাই ক্লোরিনের বাইরের সেলে কতটা ইলেকট্রন আছে? 17টি ইলেকট্রন আছে। সে কি করবে? একটি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের মতন কাঠামো অর্জন করার জন্য চেষ্টা করবে, ফলে সে কি করে? একটি ইলেকট্রন গ্রহণ করে, ফলে সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং ঋণাত্মক চার্জের সংখ্যা 1। তাহলে এখানে 17 তার ইলেকট্রন সংখ্যা, আর এখানে ইলেকট্রন সংখ্যা কত? একটি বেড়ে যায় 18। তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন সৃষ্টি করে সেটি হবে বিজারণ বিক্রিয়া। যেমন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আরো কিছু ধরো, সালফার কত? 16। সালফার হলো 16। পিরিয়ডিক টেবিলে আমরা একটু হেল্প নেই। সালফার 16, সে কি করবে? নিষ্ক্রিয় গ্যাস গঠন অর্জন করার জন্য সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে কয়টি ইলেকট্রন দরকার? 2টি ইলেকট্রন দরকার। সে কি করবে? 2টি ইলেকট্রন গ্রহণ করবে, করে সালফাইড -2 বা 2- এ পরিণত হবে। ফলে এই বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ালো? 18। এইভাবে যে সকল মৌল তার বাইরের সেলে ইলেকট্রন সংখ্যা 8 পূরণের জন্য ঘাটতি রয়েছে, তারা ইলেকট্রন গ্রহণ করবে, করে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। সেই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখছি তোমরা বিষয়গুলো ভালো মতো বুঝতে পেরেছো। দেখো, আমি আরেকটা দেখাচ্ছি, কপার +2। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। +2 অর্থাৎ কপারের আমরা পিরিয়ডিক টেবিলে দেখি কপার কত? 29। আর এখানে কয়টা ইলেকট্রন বাদ দেওয়া আছে? 2টি, তার মানে এটি 27। ঠিক আছে, সে কি করবে? কপার +1 যদি হয়, যদি কপার প্লাস আয়নে পরিণত হয়,
তখন কি করবে, সে একটি ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। একটি ইলেকট্রন গ্রহণ করে, প্লাস মানে কি, তার ইলেকট্রন সংখ্যা কম। ঠিক আছে, প্লাস মানে তার ইলেকট্রন সংখ্যা কম। এখানে কয়টি ইলেকট্রন সংখ্যা কম, 29 থেকে 2টি ইলেকট্রন সংখ্যা কম, অর্থাৎ 27। সে কি করলো, একটি ইলেকট্রন গ্রহণ করলো, করে তার ঘাটতি পূরণ করে সে কপার প্লাস পরিণত হলো, ফলে সেখানে ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ালো, 28। তাহলে এটি একটি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ কপার প্লাস 2 থেকে কপার প্লাসে পরিণত হতে একটি ইলেকট্রন গ্রহণ করলো, বিধায় এটি একটি কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি কমন বিষয় দেখতে পাচ্ছ যে বিজারণ বিক্রিয়ায় নেগেটিভ চার্জের সংখ্যা কি বৃদ্ধি পাবে, আর পজিটিভ চার্জের সংখ্যা আস্তে আস্তে কি হবে, কমে যাবে। কখন, যখন তারা ইলেকট্রন গ্রহণ করবে। আর জারণ বিক্রিয়া কি ছিল, পজিটিভ চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে, তবে নেগেটিভ চার্জের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আমরা এই যে বিভিন্ন বিক্রিয়া, এখানে আমরা শিখলাম কি কি, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, তারপর তাপ উৎপাদী বিক্রিয়া, তারপর উভমুখী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এবং সবশেষে শিখলাম রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। আমরা রেডক্স বিক্রিয়া শিখেছি, নন রেডক্স বিক্রিয়া জাস্ট বলে নিই। নন রেডক্স বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটবে না, ইলেকট্রনের ত্যাগ বা গ্রহণ হবে না, সে ধরনের বিক্রিয়াকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নন রেডক্স বিক্রিয়া যেমন আমরা বলতে পারি HCl, অর্থাৎ প্রশম বিক্রিয়া। আমরা এটা শিখেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড যোগ পানি, অর্থাৎ অ্যাসিড বেজের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, লবণ এবং পানি উৎপন্ন হবে। ঠিক আছে, এটা হলো নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি আজকের এই পাঠের এতটুকু পর্যন্ত তোমরা ভালো মতন বুঝেছ, এবং জারণ বিজারণ বিক্রিয়াটি অবশ্যই তোমরা মনে রাখবে। চলো আমরা পাঠ শেষে কিছু নিজেদেরকে মূল্যায়ন করি। তাপ উৎপাদী বিক্রিয়া কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বিক্রিয়াটি বলতে পারবে যে তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াটি অবশ্যই লিখতে পারবে। এখন মনে আছে না যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবে। ঠিক আছে, এটা অবশ্যই তোমাদের মনে আছে যে 1 মোল এবং 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়। তারপর 3 নম্বর দেখো, ক্যালসিয়াম কার্বনেট কি বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। এটি কি পরিবর্তন ঘটে, এটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাই অক্সাইড যোগ পানি উৎপন্ন হয়। অর্থাৎ কি ধরনের পরিবর্তন ঘটছে এখানে, এখানে রাসায়নিক পরিবর্তন ঘটছে। অবশ্যই তোমরা অ্যান্সার দিতে পেরেছো, আমি আশা রাখবো, কারণ এখানে কোনো প্রকার আবার উৎপাদ সমূহ বিক্রিয়কে পরিণত হতে পারবে না। বিক্রিয়ক সমূহ পুনরায় ভেঙে যে নতুন উৎপাদে উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সারগুলো বা আমি এই শিখন ফলে যে বিষয়গুলো টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, অবশ্যই তোমরা নিজে থেকে মূল্যায়ন করবে বাসায়। তোমরা বাড়ির কাজ লিখে নাও যে তোমাদের বইয়ে গত পাঠে যে পর্যায় সারণীতে যে যৌগগুলো গঠন করেছি তাদের মধ্যে নিজেদের মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটনা সম্ভব সেই বিক্রিয়াগুলো করবে। করার পর জারণ বিজারণ বিক্রিয়ার উপরে তোমরা বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ জারণ বিজারণ বিক্রিয়া সমূহ খাতায়
লিখবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতটুকুই আজ তোমাদের জন্য যতটুকু পাঠ তোমাদের মধ্যে উপস্থাপন করতে পেরেছি আশা রাখবো ততটুকু পাঠ তোমরা ভালো মতো বুঝেছ এবং বাড়ির কাজটা অবশ্যই করে রাখবে। আশা রাখছি তোমরা সুস্থ থাকবে, আমার জন্য দোয়া রাখবে। আমি এখানে আমার পাঠের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।